আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনটা চলে গেল। কিন্তু এ কি, এটা স্টেশন নাকি শ্মশান? হেঁটে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। চাকরিটা হারাবার পর লাইব্রেরির সহকারী পোস্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। চাকরিটা পেয়েছি। পোস্টিং পেয়েছি একটা ছোট্ট গ্রামে, রূপনগরের একটা পুরনো লাইব্রেরিতে, পাণ্ডুলিপি বিভাগ সামলাতে। ভেবেছিলাম শান্তি পাব, কিন্তু আমি কি জানতাম এই লাইব্রেরি একদিন আমার বুক চিড়ে রেখে দেবে শেষ চিঠি। অনেক দিনের পুরনো একটা লাল ইটের তৈরি লাইব্রেরি, দেওয়ালে শ্যাওলা জমেছে, বোঝাই যায় এর অনেক বয়স। ভেতরে গিয়ে কাজে যোগ দিলাম। লাইব্রেরির ভেতরেই ব্যারিকেড দেওয়া একটুখানি জায়গা, সেখানে বিছানা পাতা। বর্তমানে এটাই আমার বেডরুম। লাইব্রেরির টেবিলে বসে সিজার লিস্টটা চেক করছিলাম। খুব একটা কেউ এই লাইব্রেরিতে আসে না, তাই চাপটাও কম। সারাটা দিন শুয়ে বসে কেটে যায়। হঠাৎ দেখলাম একটা সাদা সালোয়ার, নীল ওড়না পরা একটা মেয়ে লাইব্রেরির ভেতরে একটা টেবিলে এসে বসলো। তারপর সামনের টেবিলে রবীন্দ্রনাথের একটা কবিতার বই রেখে পড়তে লাগলো। এক মনে পড়তে লাগলো। মুখটা ভীষণ মায়াবী, চোখ দুটো টানা টানা, নেশা লাগানো। বেশ কিছুক্ষণ একইভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর আবার নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটা উঠে দাঁড়ালো। চলে যাবার উদ্যোগ করতেই আমি বললাম, এক্সকিউজ মি। মেয়েটা আমার দিকে তাকালো, আর তখনই আমি যেন তার চোখে হারিয়ে গেলাম। কি অদ্ভুত সুন্দর সেই নজর। আমায় কিছু বলছো? হ্যাঁ, মানে কি বলো? কি যে বলবো বুঝে পেলাম না, তবু আমার কেমন যেন কথা বলতে ইচ্ছে করছিল মেয়েটার সাথে। যা কিছু হোক, একটা কিছু বলতে হবে বলেই বললাম, আপনি কি এখানকার নতুন মেম্বার? না, আমি পুরনো, কিন্তু মনে কেউ রাখে না। বুঝতে পারলাম না, কেউ মনে রাখে না মানে? ছায়ারা নিজেকে খুব কমই বুঝিয়ে বলতে পারে। ছায়া? বুঝলাম না ঠিক, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। সময়ের আগে আর প্রয়োজনের থেকে কখনো বেশি বুঝতে নেই। সময় হোক, ঠিক বুঝতে পারবে। চলি। বলেই মেয়েটা গজগজ করে হেঁটে বেরিয়ে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পাগল নাকি রে বাবা? পরদিন সকালে মেয়েটা আবার এলো। সেই এক পোশাক, সাদা সালোয়ার, নীল ওড়না। সেই একই টেবিলে বসলো একটা বই নিয়ে। অনেকক্ষণ ধরে খেয়াল করলাম মেয়েটাকে। একইভাবে বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ তার, একবারও এদিকে ওদিকে তাকাচ্ছে না। হঠাৎ বেশ জোরে বিদ্যুৎ চমকে উঠল, তার সাথে শুরু হলো বৃষ্টি। অবাক হয়ে দেখলাম মেয়েটার তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মনে একভাবে বইয়ের দিকে তাকিয়ে আছে। জানলার পাশের একটা বেঞ্চে বসে আছে ঠিকই, তবে জানলার কাচটা বন্ধই রয়েছে। তাকে একবারের জন্যও জানলা দিয়ে বাইরে তাকাতে দেখলাম না। আমি আমার চেয়ার থেকে উঠে দ্রুত তার মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। অথচ লক্ষ্য করলাম মেয়েটার তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যে তার সামনে এসে বসেছি তা যেন সে লক্ষ্যই করেনি। এইবারে আমি একটু গলা খাকারি দিলাম। কিছু বলতে চাও? না, মানে আপনাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। আপনি একবারও বাইরে তাকাননি, এক মনে বই পড়ছেন, তাই। হো হো, এই ব্যাপার। আসলে সূর্যের আলোয় আমার চোখ খুব জ্বালা করে, তাই যতটা সম্ভব তাকাই না। ও আচ্ছা, আমার নাম সম্বিত। আপনি? আমি মেঘলা। সত্যি এমন সামঞ্জস্যপূর্ণ নাম আমি খুব কমই দেখেছি। আকাশের রঙের মতো তার পরিচ্ছদ, নীল সাদা, আর তার মুখটা কেমন যেন সত্যিই মেঘলা বটে। এই দুদিনে আমি তাকে একবারও হাসতে দেখলাম না। অসম্ভব রকমের ভাবুক প্রকৃতির মেয়েটা। আপনাকে দেখে খুব ভাবুক মনে হয়। বেশি কথা বলেন না, চুপচাপ, কেমন যেন একটা একাকৃত্বের মতো ব্যাপার। আসলে কি জানো, সময় বড় অদ্ভুত জিনিস, বুঝলে সম্বিত? আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। সময় না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও শিখিয়েছে।
কি শিখিয়েছে? এই যে একা থাকতে, নিজের সাথে কথা বলতে, ছায়ার সাথে কথা বলতে। কেন জানি না আমার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। মুখে কথা নেই, কিন্তু আপনার চোখ বলে দিচ্ছে এই মেঘলা আকাশের পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। আমায় আপনি খুলে বলতে পারেন। বিশ্বাস করবে? কেন করব না? যদি আমি বলি আমি মানুষ নই। মানে তা আবার হয় নাকি? এই তো আপনি আমার সামনেই বসে আছেন, আমার সাথে কথা বলছেন। এটাই সত্যি সম্বিত, আমি বেঁচে নেই। তোমার জন্মও যখন হয়নি তখন আমি মরে গিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি। কেন জানো? কেন? যদি বলি তোমার জন্য। কি সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে বলেছিলাম, সময় হোক ঠিক বুঝতে পারবে। চলি। মেয়েটা আবারও উঠে চলে গেল। বিকেলের দিকে বৃষ্টি থেমেছে, তবে এখনও আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। হঠাৎ করে আবার কখন যে ঝরে পড়বে তা বোঝাই মুশকিল। লাইব্রেরির সামনেই রাস্তার ওপারে একটা চায়ের দোকান, বেশ ফাঁকাই আছে। সারাদিনের বৃষ্টির পরে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে এসেছে, একটু গরম গরম চা হলে বেশ ভালোই হয়। গেলাম সেই চায়ের দোকানে। একটা চা দেবেন? বসেন বাবু। চায়ের দোকানের সামনে একটা কাঠের বেঞ্চিতে বসলাম। তা বাবু, কেমন লাগছে এই লাইব্রেরি? ভালোই, তবে একটা মেয়ে তো। অবাক হয়ে তাকালাম তার দিকে। তিনি একটু হেসে বললেন, মেয়েটার নাম মেঘলা। এই গল্প আমার দাদুর মুখে শোনা। এই চায়ের দোকান আমার দাদুরই। দাদুর পরে আমার বাবা বসতো, এখন আমি বসি। দাদু বলেছিল এই লাইব্রেরিতে একসময় একটা মেয়ে পড়তে আসতো, মেঘলা তার নাম। সেই সময় এই লাইব্রেরির যে সহায়ক ছিল তার নাম ছিল আদিত্যমোহন রায়চৌধুরী। মেঘলা সেই সহায়ককে ভালোবেসে ফেলে, কিন্তু তাকে নিজের মুখে বলার সাহস হয়নি মেঘলার। তাই সে একটা চিঠিতে নিজের ভালোবাসার কথা লেখে। সে ভেবেছিল পরদিন যখন লাইব্রেরিতে যাবে তখন আদিত্যমোহনকে দিয়ে আসবে, কিন্তু তার হয়ে ওঠেনি। পরদিন লাইব্রেরি আসার পথে হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। মেঘলা বৃষ্টি থেকে বাঁচতে একটা গাছের তলায় আশ্রয় নেয়, কিন্তু ওই যে নিয়তি, ঝড়ে সেই গাছটা ভেঙে পড়ে আর মেঘলা সেই গাছের তলায় চাপা পড়েই মারা যায়। আর সেই চিঠিটা দেওয়া হয়নি তাকে। তারপর থেকে এখনো মাঝে মাঝে মেঘলাকে দেখা যায় এই লাইব্রেরিতে। বেচারি আজও এখানে আসে তার আদিত্য মোহনকে খুঁজতে। আমি কিছু না বলেই উঠে গেলাম। চায়ের বিল মিটিয়ে লাইব্রেরিতে ফিরে এলাম। আবারও বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে আলো নিভে গেল। চারিদিকে বিরাজ করছে নিকষ কালো অন্ধকার। কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে চোখ সয়ে যেতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটা, সাদা সালোয়ার, নীল ওড়না, মেঘলা। কিন্তু কেন জানি না আমার ভয় করলো না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, তুমি কি সেই মেঘলা যার চিঠি আজও পৌঁছায়নি? হ্যাঁ, আমি সেই মেঘলা। আর তুমি সেই সহকারী যার জন্য আমি আজও ফিরে আসি এখানে, আদিত্যমোহন রায়চৌধুরী। তোমায় না জানাতে পারলে যে আমার মুক্তি নেই। কি জানতে চাও? আমি ভালোবাসতাম তোমাকে। কিন্তু আমি তো সম্বিত, আমি তো আদিত্যমোহন নই। তুমি যখন মারা গেছো আমার তখন জন্মই হয়নি, তাহলে আমি কি করে? ভালোবাসা সময় মানে না সম্বিত। তুমি তখন ছিলে অন্য জীবনে, অন্য নামে। আদিত্যমোহন হয়েও জীবনে এসেছো শুধু তোমার কথা শোনার জন্য সম্বিত হয়ে। কিন্তু আমার কাছে যে তুমি আজও আদিত্যমোহন। মেঘলা একটা কাগজ এগিয়ে দেয় আমার দিকে। এটা আমার সেই চিঠি, তুমি পড়ে শোনাও। আমি তোমার মুখ থেকে আমার ভালোবাসার কথা শুনতে চাই, তবেই আমার মুক্তি। আমি পড়লাম চিঠিটা। যদি কাল না যেতে পারি, যদি তুমি আমায় আর দেখতে না পাও, তবে যেন আমি তোমাকে ভালোবাসতাম একান্তভাবে, মেঘলা।
চিঠিটা পড়া শেষ হতেই মেঘলা ভেজা গলায় স্মিত হেসে বলল, এবার আমায় যেতে হবে আদিত্যমোহন। অনেকটা দূরের রাস্তা, শুধু একটা ইচ্ছে, আবার যদি কখনো মানব জন্ম পাই তবে সেই জীবনে তোমায় আমি নিজের করে চাই। বিদায়। চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল মেঘলা, আর আমায় দিয়ে গেল এক আকাশ অনুভূতি। আজ লাইব্রেরিতে নতুন রং হচ্ছে, নতুন ছেলেমেয়েরা আসছে বই পড়তে। আর আমি জানলার পাশে বসে আছি, হাতে পুরনো সেই চিঠি। জানলাটা খোলাই ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমায় ছুঁয়ে গেল। চোখটা আপনা থেকেই বুজে এলো। মনে মনে বললাম, তুমি এখনো আছো। আমি জানি ভালোবাসা মরে না, ওটা শুধু শেষ চিঠির মতো জমে থাকে একটা জানলার পাশে।